ওয়েলকাম টু কিশোরী একাডেমি। তো আজকে আমরা পড়বো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেন করা হবে এবং পোয়েট এখানে কি কি লিটারারি ডিভাইস ইউজ করেছে সেই প্রত্যেকটা লিটারারি ডিভাইস আমরা লাইন বাই লাইন আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, স্লাইডে ওয়েস্টমিনস্টার ব্রিজের ছবি দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ কম্পোজড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো পোয়েমে যাওয়ার আগে সরাসরি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমরা বেশ কিছু জেনে নেব, না ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। রোমান্টিক যুগ কি সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, রোমান্টিক এজ স্টার্ট হয়েছিল 1798 থেকে 1837 মধ্যে এবং এই যে রোমান্টিক এজ এটা তার পিকে পৌঁছয় 1800 থেকে 1890 এর মধ্যে। রোমান্টিক এজ কি? রোমান্টিক এজ হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারে মোট 11খানা এজ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোমান্টিক এজ, যেখানে নেচারকে গ্লোরিফাই করা হয়েছে, আর্ট, আর্টিস্টিক, কালচার, মিউজিক এইগুলোকে নিয়ে এগুলোকে গ্লোরিফাই করে এগুলোকে ওরিয়েন্টেড যে সাহিত্য চর্চা করা হয়েছে সেটা হচ্ছে যে রোমান্টিক যুগ। তো এর আগে অব্দি যা কিছু লেখা হয়েছে সবকিছু হয়েছে যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে লেখা হয়েছে বা লেখা হয়েছে কোনো একটা এলিট ক্লাস সোসাইটিকে, যে সোসাইটির প্রবলেম সেইগুলোকে ওরিয়েন্টেড করে লেখা হয়েছে। কিন্তু যখন রোমান্টিক যুগ স্টার্ট হচ্ছে সেই রোমান্টিক যুগে আসছে যে শুধুমাত্র নেচার রিলেটেড, যে নেচারকে ভালোবেসে নেচারের সঙ্গে একাত্ম হওয়ার যে গল্প সেইটা আসছে আমাদের রোমান্টিক যুগ। তো দেখো, the romantic period in English literature was a time when writers celebrated the individual nature. দেখো, when writers celebrated the individual nature and emotions and rejected the age of enlightenment and industrial revolution. এর আগে অবধি যে সমস্ত সোসাইটির প্রবলেম, কোন একটা এলিট ক্লাসের কোনো একটা গল্প বা কোনো একটা সাহিত্য চর্চা, সেখানে নায়ক নায়িকা বা সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে দেখা গেছে কোন একজন এলিট ক্লাসের মহিলাকে, কোন একজন এলিট ক্লাসের ছেলেকে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে প্রকৃতির মাঝে যারা আছে প্রকৃতিকে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো। দ্যাট ইজ কল্ড রোমান্টিক এজ, রোমান্টিক মুভমেন্ট। এই রোমান্টিক মুভমেন্টের অন্যতম শ্রেষ্ঠ কবি, দ্য বেস্ট পোয়েট অফ রোমান্টিক মুভমেন্ট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, আর এই রোমান্টিক মুভমেন্টের আরো যে অন্যান্য কবিদের নাম না বললেই নয়, তাদের মধ্যে রয়েছে স্যামুয়েল টেলর কোলরিজ, লর্ড কিটস, জন কিটস, লর্ড বায়রন, মেরি সেলি, আরো দেখো এমিলি ব্রন্টি, শার্লট। এরা হচ্ছে 3 বোন ছিল, এমিলি, শার্লট অ্যান্ড অ্যানি ব্রন্টি। এরা হচ্ছে রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। টেক্সট আমরা এখানে শো করছি, যাদের যাদের কাছে টেক্সট নেই একটু টেক্সটটা নিয়ে নাও, প্রত্যেকটা লাইন যাতে আমি লাইন বাই লাইন এলাবোরেট করতে পারি। তো দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে ফর্মে লেখা হয়েছে, দ্যাট ইজ কল্ড সনেট। সনেট কি? A sonnet is a poem that has 14 lines, consists an octave and sestet. তো এই অক্টেভ কি আর সেস্টেট কি সেটা আমরা পোয়েম থেকে একটু বুঝে নেব। দেখো, art has not anything to show more fair, এখান থেকে 14খানা লাইন আমরা কাউন্ট করব। ফার্স্ট যে 6টা লাইন 1 2 3 4 5 6, এই 6টা লাইনকে বলা হচ্ছে সেস্টেট। আর লাস্ট যে 8টা লাইন আছে, এই লাস্ট 8টা লাইনকে বলা হচ্ছে অক্টেভ। এই সেস্টেট আর অক্টেভের মাঝে একটা সাডেন পজ আছে, সেই সাডেন পজটাকে বলা হচ্ছে সেজুরা। এটা হচ্ছে সনেটের স্ট্রাকচার, এইভাবে সনেট চলতে থাকে। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থকে আমি প্রথমেই বলেছি, ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় দ্য প্রিস্ট অফ নেচার। হি ইজ অ্যাকচুয়ালি দ্য ওরসিপার অফ নেচার, মানে প্রকৃতিকে তিনি যেন ঈশ্বর জ্ঞানে পুজো করেছেন। তো সেই ঈশ্বর জ্ঞানে পুজো করার জন্যই ওয়ার্ডসওয়ার্থের প্রত্যেকটা পোয়েমের মধ্যে আমরা একটা ডক্ট্রিন বা ফিলোসফি পাবো। সেই ডক্ট্রিন বা ফিলোসফিটার নাম হচ্ছে প্যানথেইজম। এখন বলো, হোয়াট ইজ প্যানথেইজম? Pantheism is a philosophy where you start believing the fact that nature is a living being. The more you go close with nature, nature will start communicate with you. তার মানে কি, যত তুমি প্রকৃতির সান্নিধ্যে যাবে তত যেন প্রকৃতি তোমার সাথে কমিউনিকেট করতে, কথা বলতে শুরু করবে।
তো ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে ঠিক এমন ভাবেই ভালোবেসেছিল যেন প্রকৃতি তার সঙ্গে একাত্ম হয়ে গেছিল। আমরা ওয়ার্ডসওয়ার্থের প্রত্যেকটা পোয়েমে এরকম এক্সাম্পল গুলো পাবো, যেখানে পিবি শেলি বা জন কিটসের যে পিকচুরিয়াল কোয়ালিটি, যে সেন্সুয়াসনেস, যেন কবিতাটা পড়ার সময় ছবিটা আমরা সামনে দেখতে পাবো। এত সুন্দর করে নেচারের ডেসক্রিপশন এত সুন্দর করে দেওয়া হয়েছে যেন নেচারের সেই ছবিটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এই প্যান্থেইজম থিওরি আমরা এই কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজের মধ্যেও পাবো, যে প্রকৃতির সঙ্গে কিভাবে একাত্ম হওয়া যায়, প্রকৃতিকে কতটা ভালোবেসে ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা লিখেছেন। সেই প্যান্থেইজম ফিলোসফি আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পাবো এবং আমরা যখন পড়বো সেটা আলোচনা করে নেব। ওকে, তো এই পোয়েমটার সেটিংটা কি না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ফ্রান্স যাচ্ছিল। তো সেই ফ্রান্স যাওয়ার সময় ডোভার বলে একটা জায়গাতে গাড়ি চেঞ্জ করতে, আর তখন তো হর্স ক্যারিয়ার ছিল, ঘোড়ার গাড়িতে করে যেতে হতো। তো সেই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। তো ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় এই টাইমটা হচ্ছে আর্লি মর্নিং, ডন, মানে জাস্ট ডেড অফ দ্য নাইট, রাত হয়েছে, সেই সকালের আলোটা ফুটেছে। সেই সময়ে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যখন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে যাচ্ছে, সেই সময়ে তিনি দেখছেন ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে যে দ্য বিউটি অফ সিটি লন্ডন, and the beauty of city, he was so mesmerized, he was so moved by the beauty of city London, তিনি ইনস্ট্যান্টলি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে বসে এই পোয়েমটা রচনা করছেন। এবং অরিজিনাল যে পোয়েম, এই অরিজিনাল পোয়েমের কিন্তু কোনো টাইটেল নেই এখানে, যেমন কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজ দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি পোয়েমের কিন্তু কোনো টাইটেল নেই। যেহেতু এটা সিচুয়েশনাল তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, সেহেতু এটা একটা নাম দিয়ে দেওয়া হয়েছে যে কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্যাট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম। ওকে, তো পুরো কবিতা জুড়ে আমরা দেখতে পাবো যে লন্ডন শহরকে গ্লোরিফাই করা হয়েছে। তো এখানে তোমরা বলতে পারো যে নেচার, লন্ডন শহরটা কি নেচারের কোনো পার্ট নয়, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরকে নেচারেরই একটা পার্ট হিসেবে দেখাচ্ছে। কিভাবে প্রেজেন্ট করছে লন্ডন শহরটাকে, কিভাবে গ্লোরিফাই করছে, কিভাবে প্রকৃতির সঙ্গে ইন্টারলিঙ্ক করছে, সেটাই প্রত্যেকটা লাইনে লাইনে আমরা পাবো। তো এবারে পোয়েমে যাওয়া যাক। ফার্স্ট লাইন কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ফার্স্ট লাইনে লিটারারি ডিভাইস কি ইউজ করেছে আমি সেটা আগে বলবো, তারপরে আমরা পোয়েমে যাব। ফার্স্ট লাইনে ইউজ করা হচ্ছে হাইপারবোল। হাইপারবোল কি সেটা আমরা জানবো, তার আগে পোয়েট কি বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে ভালো আর দেখাবার কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এমন একজন, সে তার মন থেকে, হি ইজ ভেরি ডাল, হি হ্যাজ নো অ্যাস্থেটিক সেন্স, যে কিনা এই এত সুন্দর লন্ডন শহরের এই যে বিউটিটা দেখার পরেও পাশ দিয়ে চলে যাচ্ছে, কোন রকম তার মধ্যে কোনো অ্যাস্থেটিক মুভমেন্ট নেই, কোনো প্লেজার নেই, সে তার মনের মধ্যে কোনো প্রকৃতির প্রতি ভালোবাসা নেই। ডাল উড বি অফ সোল, তার মনের মধ্যে কোনো অ্যাস্থেটিক প্লেজার নেই। আর এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে লন্ডন শহরটা, দৃশ্যটা এতটাই সুন্দর। William Wordsworth was so moved to see the sight of the beautiful London city. He said, a sight so touching in its majesty, যেন রাজকীয় দৃশ্য দেখছেন তিনি। এবং এটা এই জন্যই বলা হচ্ছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবী এর আগে এত সুন্দর দৃশ্য দেখেনি। তার মানে কি, এখানে তিনি নিজের মনের এক্সাগারেট করছেন। দেখো হাইপারবোল কি বলছে, এখানে হাইপারবোল ইউজ করা হয়েছে। হাইপারবোল কি, হাইপারবোল ইজ a figure of speech that involves making exaggerated statement. exaggerated statement কি, মানে চরম ইমোশন, এক্সট্রিম ইমোশন। পোয়েট যেন এক্সট্রিম ইমোশন দিয়ে, পোয়েট যেন এক্সট্রিম ইমোশন দিয়ে বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর যেন এর থেকে ভালো কিছু দেখাবার নেই। নেই কি সত্যি, এর থেকেও আর অনেক ভালো কিছু দেখাবার আছে, কিন্তু তিনি এতটাই মুভড হয়েছেন, এতটাই ভালো লেগেছে তার দৃশ্যটা, হি ওয়াজ সো মেসমারাইজড টু সি দ্য বিউটি অফ সিটি লন্ডন, তিনি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার।
এরপর কি, the city now doth like a garment wear the beauty of morning, silent bare ships towers domes theaters and temples lie upon unto the fields and to the sky. The city now doth, এই যে doth is a old English archaic word, এটা একটা পুরোনো দিনের ইংলিশের ওয়ার্ড যেটা ওয়ার্ডসওয়ার্থ ইউজ করেছে, যার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ডাজ। যেন কি বলছে লাইনটা, দ্য সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট ওয়্যার, সিটিটা যেন একটা পোশাক পরে আছে। কি পোশাক? দ্য বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্যটা যেন লন্ডন শহরের পোশাক হিসেবে বর্ণনা করা হচ্ছে। অ্যাকচুয়ালি শহর তো পোশাক পরতে পারে না, তো এই জন্য এখানে এটা পার্সনিফিকেশন, এখানে লিটারারি ডিভাইসটা কি ইউজ করা হয়েছে? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন কি? দেখো, the act of giving a human quality or characteristic to something which is not human. Which is not human. Actually কোনো inanimate বস্তুর মধ্যে যখন আমরা ব্যক্তি সত্তা আরোপ করি, কোনো জড় বস্তুর মধ্যে যখন আমরা ব্যক্তি সত্তা আরোপ করি, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। হ্যাঁ, এই যে এখানে সিটি, এই যে দেখো, the city now doth, the city now doth like a garment wear, শহর যেন পোশাক পরে আছে। এই যে লন্ডন শহরের বিউটিটা, এটা শহরের পোশাক বলে মনে করা হচ্ছে। এই পোশাকটা তাহলে এখানে পার্সনিফাই, শহরকে একটা ব্যক্তি হিসেবে ধরা হয়েছে, ব্যক্তি ছাড়া তো অন্য কেউ পোশাক পরতে পারে না, তো সেই জন্য বলা হয়েছে দ্য সিটি নাও ডট, সিটি যেন লন্ডন শহরের বিউটিটাকে পরে রয়েছে। সাইলেন্ট, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট বেয়ার সিটস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন unto the fields and to the sky. এই যে শহরে সকালের যে দৃশ্যটা, সেটা কিরকম? সাইলেন্ট, কারণ সকালবেলায় এখনো সেই হাসেল বাসেলটা নেই, এখনো অব্দি সেই যে কর্মচঞ্চলতা, সারাদিনের কর্মচঞ্চলতা এখনো স্টার্ট হয়নি, সেই জন্য সবকিছু খুব নিস্তব্ধ। বেয়ার, বেয়ার মানে চারপাশটা খুব খালি। মনে রাখতে হবে আমরা যে 18 শতকের কথা বলছি, 18th সেঞ্চুরি যে সময়ে লন্ডনের কথা বলছি, সেই সময়ে লন্ডনে কিন্তু এত হাসেল হাসেল, এত কর্মচঞ্চলতা বা এত বড় বড় স্কাইস্ক্র্যাপার ছিল না, বড় বড় অট্টালিকা এগুলো ছিল না। তো সেই জন্য শহরটাকে, শহর কিরকম শহর ছিল? লন্ডন ওয়াজ প্রিটি ক্লামজি টাউন, ঠিক আছে? লন্ডন শহরটা একটা এই 18 শতকের শহরের মতন শহর ছিল না। তো সেই জন্য সাইলেন্ট, সকালের যে দৃশ্যটা তিনি দেখছেন তখন একদম সাইলেন্ট, বেয়ার, এবং সেই সাইলেন্ট বেয়ার দৃশ্যের মধ্যে কাদেরকে দেখা যাচ্ছে? শিপস, টাওয়ার্স, ডোমস, ডোমস মানে গম্বুজ, থিয়েটার অ্যান্ড টেম্পল। টেম্পল বলতে এখানে লন্ডন শহরের যে চার্চ, সেই চার্চের কথা বলা হয়েছে। আপন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এই সমস্ত কিছু যেন শহরের, আনটু দ্য ফিল্ডস মানে টু দ্য, এখানে আনটু বলতে টু বলা হয়েছে, ওপেন টু দ্য ফিল্ডস মাঠের মাঝখানে যেন বিস্তৃত ভাবে রয়েছে, অ্যান্ড টু দ্য স্কাই এবং সেগুলো, এবং এই সবকিছুকে যেন ঘিরে রয়েছে আকাশটা, চারিদিকে আকাশ রয়েছে এবং তার মাঝখানে যেন এই লন্ডন শহরের বিউটিটা রয়েছে। নেক্সট প্যারা কি বলছে? all bright and glittering in the smokeless air, never did sun more beautifully steep in the first splendor valley rock or hill. all bright and glittering in the smokeless air, সকালের যে বাতাসটা একদম পিওর এয়ার, সেখানে কোনো রকম পলিউশন নেই, কোনো দূষণ নেই, গাড়ি ঘোড়া চলছে না, মানে বাতাসে কোনো রকম স্মোক নেই, সেই জন্য স্মোকলেস এয়ার। আর এই স্মোকলেস এয়ারে কি হচ্ছে না, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সবকিছু খুব জল জল করে, মানে গ্লিটার, সবকিছু খুব পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। Never did sun more beautifully steep in his first splendor valley rock or hill. সূর্য যেন এর আগে, আজকে যেরকম ভাবে কিরণ দিচ্ছে, এর আগে সূর্য যেন এত ভালো করে কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে হচ্ছে যে সূর্যের যে কিরণ, যে রশ্মির কথা বলা হচ্ছে, সূর্যের যে গ্লোরি, দ্য ফার্স্ট গ্লোরি অফ দ্য সান, সেই এত ভালো করে সূর্য কিরণ দিচ্ছে যেন সবকিছু প্লাবিত হয়ে যাচ্ছে, লন্ডন শহরে যা কিছু রয়েছে সব জিনিসগুলো যেন প্লাবিত হয়ে যাচ্ছে। এখানেও সেম হাইপারবোল ইউজ করা হয়েছে, পোয়েট তার এক্সট্রিম ইমোশনকে তুলে ধরছে, তিনি এতটাই মুগ্ধ হয়েছেন, হি ওয়াজ সো মুভড বাই দ্য সিন অফ দ্য লন্ডন সিটি, তিনি বলছেন কি সূর্য এত ভালো করে কিরণ দিচ্ছে যেন সবকিছু প্লাবিত হয়ে গেছে। দেখো এই দুটো লাইনেও কিন্তু আবার এগেন হাইপারবোল ইউজ করা হয়েছে।
নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এখানে আমরা প্যান্থেইজম ফিলোসফিটা পাচ্ছি। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এই যে লন্ডন শহরের বিউটি দেখে পোয়েট মনের মধ্যে একটা শান্তি ফিল করছে, কামনেস, পিস ফিল করছে, তিনি এটা আগে কখনো ফিল করেনি। আমি প্রথমেই বলেছি প্যান্থেইজমে কি হয়, যেখানে নেচারের সঙ্গে একাত্ম হওয়া যায়, প্রকৃতির সঙ্গে যেন সেখানে একটা ডিভাইন এক্সিস্টেন্স ফিল করা হচ্ছে, যেন ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। নিজের মনের মধ্যে যে সমস্ত ট্রাভেল, অ্যাংজাইটি, ওয়ারি যেগুলো আমাদেরকে সারা দিন ধরে অশান্তিতে নিয়ে চলে, সেইগুলো সবকিছু যেন বেরিয়ে যাচ্ছে এবং মনের মধ্যে একটা ডিভাইন পিস আসছে। সেই পিসটা ওয়ার্ডসওয়ার্থের মনে কখন এসেছে, যে লন্ডন শহরের পুরো বিউটিটা দেখে তার মনের মধ্যে সেই পিস বা শান্তিটা এসেছে। The river glided at its own sweet will, dear God, the very houses seem asleep. The river glided at its own sweet will. Again personification use করা হচ্ছে। এগেন পার্সনিফিকেশন ইউজ করেছে, রিভার গ্লিডেড, নদী, এখানে নদী বলতে কোন নদীর কথা বলা আছে, ওয়েস্টমিনস্টার ব্রিজ টেমস নদীর উপরে অবস্থিত, সেই টেমস নদীর কথা বলা হচ্ছে। টেমস নদী নিজের ছন্দে বয়ে চলেছে, যেহেতু একদম আর্লি মর্নিং, সকালবেলায় কোনো জাহাজ, কোনো শিপ সেখানে দেখা যাচ্ছে না, নদী যেন নিজের গতিতে নিজের ছন্দে বয়ে চলেছে। রিভার গ্লিডেড অ্যাট ইটস ওন সুইট উইল, নিজের মতন নদী নিজের ছন্দে নিজের গতিতে বয়ে চলেছে, সেখানে কোনো অবস্টাকেল নেই, কোনো বাধা নেই। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ওয়ার্ডসওয়ার্থ গডকে বলছে যে, এই যে বলেছি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবে, সেই জন্য তিনি বারবার গডলি এক্সিস্টেন্স নিয়ে আসছেন। তিনি বলছেন দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়িকে দেখে মনে হচ্ছে সব বাড়িগুলো যেন এখন ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ি তো ঘুমোতে পারে না, কারা ঘুমোচ্ছে, দ্য রেসিডেন্টস অফ দ্য হাউসেস, বাড়ির যে বাসিন্দারা তারা ঘুমোচ্ছে। তো এগেন পার্সনিফিকেশন ইউজ করা হচ্ছে, ইনঅ্যানিমেট, হাউস ইজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, এবং হাউসকে ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, সেই জন্য পার্সনিফিকেশন বলা হচ্ছে বাড়ির বাসিন্দারা এখন ঘুমোচ্ছে, সকাল একদম ডন, ইট ইজ দ্য ডন, একদম সকালবেলায়, সেই জন্য এখনো কেউ ঘুম থেকে উঠেনি, লন্ডন শহরটা পুরো যেন এখন ঘুমিয়ে রয়েছে। and all that mighty heart its is lying still, মাইটি হার্ট বলতে এখানে লন্ডন শহরকে বলা হচ্ছে। লন্ডন শহর, শহরের যে প্রাণকেন্দ্র বা মেইন যে শহরটা, ইজ লাইং স্টিল, সে যেন এখনো শুয়ে আছে, সে এখনো ঘুম থেকে ওঠেনি। এবং সেই সময়ে পোয়েট দেখছে দ্য বিউটি অফ লন্ডন অ্যান্ড ডেসক্রাইবস ইট, তিনি যখন ইনস্ট্যান্টলি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে এই যে দৃশ্যটা দেখছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সেখানে বসে কিন্তু ইনস্ট্যান্ট পোয়েমটা কম্পোজ করছেন। এই হচ্ছে পোয়েম। ওকে, যেহেতু এই পোয়েমটা তোমাদের সেমিস্টার ওয়ানে আছে, তোমাদের সেমিস্টার ওয়ানে সমস্ত এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, তো দেখা যাক তোমরা পোয়েম কতটা বুঝলে, এবং এমসিকিউ টাইপের কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি তোমাদের কাছে, আর তোমরা একটু নিজেরা চেষ্টা করো, দেখো কতটা কি তোমরা আনসার করতে পারো। এখানে চারটে করে প্রত্যেকটা কোয়েশ্চেনের অপশন আছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য রাইম স্কিম ইউজড ইন দ্য পোয়েম, পোয়েমে কি রাইম স্কিম ইউজ করা হয়েছে। চারটে অপশন আছে, দেখো তোমরা পারো নাকি, ভিডিওটা পজ করে একটু চেষ্টা করে নাও, তারপর আমি আবার সেটা আবার বলে দেবো। এই পোয়েমে রাইম স্কিম ইউজ করা হয়েছে অপশন 1। তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হবে অপশন 3। তোমরা কে কে ঠিক করেছো দেখে নাও। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পোয়েমের সেন্ট্রাল থিমটা কি। চারটে অপশন আছে, দেখো তোমরা নিজেরা চেষ্টা করো পারো কিনা। বলে দিই, অপশন হচ্ছে কে কে ঠিক করেছো দেখে নাও, দ্য বিউটি অ্যান্ড সেরেনিটি অফ লন্ডন ইন দ্য মর্নিং, অপশন বি হচ্ছে আনসার। অপশন বি আনসার, দ্য বিউটি অ্যান্ড সেরেনিটি অফ লন্ডন ইন দ্য মর্নিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। দ্য স্পিকার ডেসক্রাইবস লন্ডন অ্যাজ ওয়ারিং দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ ক্রাউন, গার্মেন্ট, জুয়েল, ভেল।
বিউটি অফ লন্ডন শহরের যে বিউটিটা সেটাকে কি হিসেবে ডেসক্রাইব করা হয়েছে? ক্রাউন, না গার্মেন্ট, না জুয়েল, না ভেল? দেখা যাক কে কে পারে। আনসার হচ্ছে অপশন বি, গার্মেন্ট, যেন একটা পোশাক পরে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, which river does the speaker refer to in the poem? পোয়েমে কোন নদীর কথা বলা হয়েছে? ওয়েস্টমিনস্টার ব্রিজ কার উপর দিয়ে ফ্লো করছে? আমরা পড়ানোর সময়ই আলোচনা করেছি। কি হবে অপশন? অপশন হবে টেমস রিভার। টেমস নদীর উপরেই রয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? আচ্ছা, এই 2 আর 5 রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, এটা বাদ দাও। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কি আছে? ইন দ্য ফ্রেজ দ্য রিভার গ্লিডেড at his own sweet will, which literary device is employed? কি ধরনের এই লাইনটাতে কোন লিটারারি ডিভাইসটা ইউজ করা হয়েছে? অ্যালিটারেশন, না পার্সনিফিকেশন, মেটাফোর, না সিমিলি? নদী তার নিজের ছন্দে বয়ে চলেছে। আমি প্রথমেই বলেছিলাম যখন ইনঅ্যানিমেট অবজেক্টকে ব্যক্তি সত্তা আরোপ করা হয় তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। সেটা কোথায় আছে? অপশন বি। তাহলে আনসার হয়ে গেল অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমরা ভিডিও দেখতে দেখতে কিন্তু পজ করে নিজেরা চেষ্টা করবে, নিজেরা আনসার করার চেষ্টা করবে। 7 এ কি বলছে? which literary device is used in the line art has not anything to show more fair? ফার্স্ট লাইনেই আমাদের পোয়েমে ছিল যে প্রকৃতির এর থেকে ভালো দেখাবার আর কিছু নেই, যেখানে পোয়েট তার এক্সাগারেটেড ইমোশন, এক্সট্রা ইমোশনটা ইউজ করেছে। তো সেইটা কোনটা? অবশ্যই অপশন 1, হাইপারবোল। হাইপারবোলেই এক্সট্রিম ইমোশন, চরম আনন্দ প্রকাশ করা হয় হাইপারবোলের দ্বারা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? what literary device is used in the phrase slight so touching in its majesty? কি আনসার হতে পারে? এনজাজমেন্ট, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, না সিমিলি? এটা পোয়েম পড়াবার সময় আলোচনা করা হয়নি, আমি বলে দিচ্ছি একবার। চলো নেক্সট পোয়েমে যাই আমরা ফিরে। দেখো কোথায় আছে লাইনটা? a sight so touching in its majesty, এই এস সাউন্ডের রিপিটেশন হচ্ছে। সাইট আবার সো, দুটো এস সাউন্ড পরপর রিপিটেশন হচ্ছে। যখন দুটো কনসোনেন্ট পরপর রিপিট হয় একটা লাইনে সেটাকে বলা হয় কনসোনেন্স বা অ্যালিটারেশন। আমরা অপশনে চলে যাব। দেখো অপশনে আমাদের আছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে আনসার। what literary device is a sight so touching? এস সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এস দুবার পরপর ইউজ হয়েছে, সেই জন্য অ্যালিটারেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। the line never did sun more beautifully steep is an example of which literary device? এটাও আমি আলোচনা করেছি, সূর্য এত ভালোভাবে এর আগে কিরণ দেয়নি। কিসের এক্সাম্পল? অবভিয়াসলি হাইপারবোলের এক্সাম্পল। এক্সাগারেটেড ইমোশন, খুব বেশি বেশি করে পোয়েট যেন যত না সূর্য কিরণ দিচ্ছে তার থেকে বেশি বেশি করে পোয়েট দেখাচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, the vivid description of London and its surroundings in the poem is an example of which literary device? লিটারারি ডিভাইস কিন্তু পোয়েমের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে এই কোয়েশ্চেন গুলো বেশি বেশি করে পড়বে, সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিসও করতে হবে। যে ডেসক্রিপশন, পুরো পোয়েমটা পড়ার সময় দেখেছি লন্ডন শহরের গোটা পোয়েম জুড়ে লন্ডন শহরের ডেসক্রিপশন দেওয়া হয়েছে। লন্ডন শহর কিভাবে নেচারের একটা পার্ট হয়ে গেছে সেটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি দ্য আনসার উইল বি ইমেজারি। ইমেজারির এক্সাম্পল, ইমেজারি বলতে কি বোঝায়? যেখানে পুরো ছবিটা তুলে ধরা হচ্ছে, এতটাই ভিভিডলি প্রেজেন্ট করা হচ্ছে লন্ডন সিটিকে, এত ভিভিডলি এত লিভলি প্রেজেন্ট করা হচ্ছে যেন ছবিটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। দ্যাট ইজ কল্ড ইমেজারি। ওকে, আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমরা দেখতে থাকো কিশোরা একাডেমির ইউটিউব পেজে, তোমরা কিন্তু আরো আপডেট পেতে থাকবে, পরপর আরো ভিডিও পেতে থাকবে এবং প্রশ্ন উত্তরের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা আরো বেশি উপকৃত হবে আমি আশা করি।